সবাইকে আসছে। আচ্ছা মাহিন আসবে তো না? যখন টেম্পারেচার ফিক্স থাকে টি ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং প্রেসার কনস্ট্যান্ট, তখন ডিফারেন্ট গ্যাস মলিকুল গুলা কি করে, তাদের সরল অনুপাত বজায় রাখে। সরল অনুপাত বজায় রাখার অর্থটা কি? ধরো এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, তারা যে 1 মোল নাইট্রোজেন যে 3 মোল হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করে, যদি কোনো অবস্থা চেঞ্জ করে না হয় অলওয়েজই 1 মোল নাইট্রোজেন এই 3 মোল হাইড্রোজেনের সাথেই বিক্রিয়া করবে। মানে এমন এই রেশিওটা কখনো চেঞ্জ হবে না। এমন না যে তারা সমান সমান হবে, অলওয়েজ যে রেশিও 1:1 হবে তা না। ফর এক্সাম্পল কার্বন আর অক্সিজেন 1 মোল রেশিও অলওয়েজ বজায় রাখে, তার মাঝে মাঝে 1 মোলের বেশিও লাগে, সিও হয়, যাই হোক। তো এই যে রেশিওটা, তাদের যে রেশিওটা, আমি যদি টেম্পারেচার বা টেম্পারেচার চেঞ্জ না করি বা প্রেসার চেঞ্জ না করি, ইন দ্যাট কেস তারা রিঅ্যাক্টেন্ট গ্যাসগুলা তাদের রেশিও গুলা মেনটেন করে। এটা হচ্ছে কথা। মোস্ট অফ দ্য কেস আসলে টেম্পারেচার প্রেসার চেঞ্জ করলেও তারা খুব একটা চেঞ্জ হয়ে যায় তা না, তারা তাদের রেশিওটা মেনটেন করেই রাখে অলওয়েজ। মানে যেটা আমরা অলওয়েজ যে কোনো রিঅ্যাকশনের কেসে অ্যাপ্লাই করি, যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করবে, এই রেশিও গুলা তারা নর্মালি চেঞ্জ করে না, এটাই বলা হয়েছে। সরল অনুপাত প্রথমটাতে বললো জাস্ট বিক্রিয়কের কথা, সেকেন্ডটাতে বললো যে বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের মধ্যে, আচ্ছা ওয়েট, আয়তন ও আয়তনের মধ্যে সরল ও আনুপাতিক সম্পর্ক বজায় রাখে। হ্যাঁ, তার মানে আসলে কি, লুসাকের ফর্মুলায় আমরা একটা কথা বলছিলাম যে প্রেসার আর টেম্পারেচার এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ছিল একটা ফর্মুলা। আর গ্যাস আয়তন সংযোগ সূত্রতে কি যেটা বললো, এটা আসলে সর্ট অফ অ্যাভোগাড্রোর মতোই। অ্যাভোগাড্রো বলতেছিল কি ভি আর এন প্রপোর্শনাল। তো আমরা দেখতেছি এখানে এন এর যে রেশিওটা, নাইট্রোজেন আর হাইড্রোজেনের এন এর রেশিও হচ্ছে 1:3। তো অ্যাভোগাড্রোর ল অনুসারে অটোমেটিক্যালি এটা হয়ে যায় না যে তাদের ভলিউমের রেশিও 1:3 হবে? আরেকবার বল। আচ্ছা, তো অ্যাভোগাড্রোর ল অনুসারে যেটা হয়, এই ভি আর প্রপোর্শনাল টু এন অ্যাপ্লাই করলে যেটা হয়ে যায়, এটাকেই লুসাক হচ্ছে আলাদা একটা আয়তন সংযোগ সূত্র নামে দেখাইছে। বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তন সমূহ সরল অনুপাত বজায় রাখে, তা তো রাখতেই হবে, বিকজ তাদের যেহেতু বিক্রিয়ক গুলাকে সরল অনুপাত, মানে মোল সংখ্যাকে সরল অনুপাত বজায় রাখতে হচ্ছে, তো অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে অটোমেটিক্যালি ভলিউমটাকে সরল অনুপাত বজায় রাখতে হবে। এবং এখানে স্থির উষ্ণতার চাপ কেন কনস্ট্যান্ট বলা হচ্ছে? কজ টেম্পারেচার আর টেম্পারেচার আর প্রেসার যদি চেঞ্জ হয়ে যায়, ইন দ্যাট কেস তো ভলিউম আবার চেঞ্জ হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, যেমন তুমি 1 atm আর 273 এটা যদি কনস্ট্যান্ট রাখো, তখন হচ্ছে হাইড্রোজেনের 22 × 3 কত, 66, সো 67.2, আর এটার 22.4 লিটার 1:3 অনুপাত বিক্রিয়া বজায় রাখবে। এখন তুমি যদি এটাকে চেঞ্জ করে দাও 2 atm, এটার টেম্পারেচার চেঞ্জ করে 298 করে ফেলো, তখন তার এই ভলিউমটা থাকবে না, তাই না? ভলিউমটা তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া। সো দ্যাটস ওয়াই এখানে স্থির উষ্ণতা আর স্থির চাপে কথাটা মেনশন করে দিছে, এন্ড বাকিটুকু অ্যাভোগাড্রো ল থেকে আমরা অটোমেটিক্যালি বলতে পারি। সো এটা আসলে তুমি লুসাকের আয়তন সংযোগ সূত্র বলতে পারো। আর আরেকটা জিনিস বলা যায় যেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের একটা অনুসিদ্ধান্ত, করলারি, যদিও এটা তোমরা বলবো না, এটা বইয়ে কোথাও লেখা নাই, বাট মোটামুটি অ্যাজিউম করা যায় এরকম। প্রথমটাতে বললো বিক্রিয়কের কথা, আর পরেরটাতে বললো উৎপাদিতের কথা। জি ভাইয়া, বুঝছি। পরেরটাতে চাই। আচ্ছা হ্যাঁ, এখন আগের ফর্মুলা থেকে আমরা আগে যে লটা দেখলাম, এই যে মাত্র একটু আগে লুসাকের আয়তন সংযোগ সূত্র, সেখান থেকে আমি জানি যে এটার 1 আর 2 যেহেতু রেশিও, তার মানে CH4 আর O2 বিক্রিয়া করার সময়ও 1:2 রেশিও মেনটেন করবে। তো CH4 যেহেতু 30, সো একটু আগে আয়তন সংযোগ সূত্র থেকে আমরা বলতে পারি এটার অ্যামাউন্ট হবে 60। আর আরেক আয়তন সূত্র সেকেন্ডটা থেকে যেখানে উৎপাদকের কথা বলা হচ্ছিল, সে অনুসারে বলতে পারি CO2 ছিল এখানে 1, তাহলে এখানে CO2 হবে 30। একটু বলা যায় না?
ভাইয়া CO2 1 হলো যে এটা একটু আবার বলবেন? হ্যাঁ, এই যে 1 এখানে রেশিওটা কত 1 2 1। এই যে সরল অনুপাত বজায় রাখতেছে এখানে খেয়াল করে দেখো 1 3 2। উৎপাদিত গ্যাসের অণুগুলো হচ্ছে সরল অনুপাত বজায় রাখবে। তো সেখান থেকে আমি CO2 রিঅ্যাকশনের দিকে যদি তাকাই এখানে 1 2 1। জি ভাইয়া বুঝছি। তো এটাও 30 হয়ে গেল। তো এই বাম পাশের যেগুলা এই বাম পাশের গুলাকে রিঅ্যাক্ট করবে আর ডান পাশের এটা প্রডিউস হবে। তার মানে 30 মিলিলিটার CH4 তো রিঅ্যাক্ট করবে, তার মানে সে ভ্যানিশড। এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট সে এক্সিস্টই করে না, জিরো। এটা তো বুঝে যাচ্ছে তাই না? হ্যাঁ ভাইয়া। আর O2 হচ্ছে জিরো 60 কোনটা মিলি। একটু আবার বলবেন? হ্যাঁ ভাইয়া, এই যে বাম পাশে যেগুলা 30 আর 60 সেগুলো তো হচ্ছে কতটুকু রিঅ্যাক্ট করলো তাই না? এই যে এ বক্সটা জি ভাইয়া। বাম পাশেটা হচ্ছে প্রডিউস হইলো। তো 30 মিলিলিটার যেহেতু রিঅ্যাক্ট করলো, ছিল 30 মিলিলিটার, তার মানে থাকবে কতটুকু? জি ভাইয়া জিরো। বুঝছি। আচ্ছা, আর O2 কতটুকু থাকবে? 12 22। 22 আর সে তো প্রডিউসই হয়েছে, তার মানে সে এতটুকুই থাকে। তার মানে আনসার হচ্ছে 22 আর 30। আচ্ছা ভাইয়া, দুটা রিঅ্যাকটেন্ট থেকে কোনটা ভ্যানিশ হয়ে যাবে মানে এটা বুঝলাম, অন্যান্য এক্সাম্পলে কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবা? ফার্স্টে তুমি দুইটা কেস দিয়ে ট্রাই করে দেখবা। তুমি দেখো যে আচ্ছা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমি দুইটা নিয়মে করে দেখাচ্ছি তোমাকে। ফার্স্ট এটা এভাবে লিখতে পারি না যে 44.8 মিলিলিটার অক্সিজেন রিঅ্যাক্ট করে 22.4 মিলিলিটার CH4 এর সাথে? এটা বলা যায় না? জি ভাইয়া। তাহলে সেখানে একের জন্য কত আর 82 এর জন্য কত, এটা একটু ক্যালকুলেট করে দেখো কত আসে। 41 আসলো। 41 মিলিলিটার CH4 কি আছে আমার কাছে? না ভাইয়া, কম। তার মানে এই তার মানে পুরা 82 মিলিলিটার রিঅ্যাক্ট করতে পারবে না, এটা আসলো। আর এখানে যে 60 আসে, এই 60 মিলিলিটার অক্সিজেন কি আমার কাছে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ ভাইয়া। তার মানে এই 30 মিলিলিটার CH4 রিঅ্যাক্ট করতে পারবে। তো তুমি রাফে দুইটা কাজ করে নিবা এন্ড যেটা পারবে সেটা ধরেই মেইন ম্যাথে কাজটা করবা, আর এই পার্টটা রাফে করে নিবা। জি ভাইয়া বুঝছি। ডালটনের ল গতকাল দেখছিলাম। আচ্ছা, ডালটনের ফার্স্ট লটা দেখছিলাম। হ্যাঁ ভাইয়া, এগুলো হয়েছে। এটাও দেখছিলাম, কেস টুটাও তো দেখছিলাম তাই না? হ্যাঁ ভাইয়া। এই পার্ট দেখো তো বুঝে যায় কিনা, এই পেজটা একবার জাস্ট রিডিং করো, দেন আমি বলছি। আচ্ছা ভাইয়া, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে এই প্রত্যেকটার ইয়াটাতে P1 V1 P2 V2 এরকম হওয়ার কথা ছিল না? P1 P2 P3, হ্যাঁ এখানে কোথায় কোনটার কথা বলতেছে ভাই, কোন লাইনটাতে? হ্যাঁ ভাইয়া, এই চারটে ইকুয়েশনেরই মানে P1 V1 হওয়ার কথা ছিল না? মানে P1 P1 এ কতটুকু ভলিউম? ও না 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 না, অ্যাকচুয়ালি না, বিকজ আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। P1 তো তার আগের প্রেসারটা ছিল, হ্যাঁ আগের কন্টেনারে প্রেসারটা ছিল আগের মানে এই যে P1টা কিন্তু সব মিক্স করার পরের কাহিনী, বুঝছো? এটা কিন্তু মিক্স করার আগের কাহিনী না। যখন আমি মিক্স করে ফেললাম তারপরের কাহিনী। আর P1 দিয়ে তার আংশিক চাপটা বোঝানো হচ্ছে। এটা কিন্তু এমন না যে আগের প্রথম কন্টেইনারের ইকুয়েশন এটা সেকেন্ড কন্টেইনারের ইকুয়েশন, এমন কিন্তু না। এই প্রত্যেকটাই হচ্ছে সেম কন্টেইনারের মধ্যে, এটা 1 নাম্বার গ্যাসে, এটা 2 নাম্বার গ্যাসে, এটা 3 নাম্বার গ্যাসে, আর এটা হচ্ছে টোটালটা। বুঝছো ভাইয়া? এবং যেহেতু টোটাল কন্টেইনারের কথা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই ক্যাপিটাল কি বলা, এই আর কি।
যদি এমন হতো যে আলাদা আলাদা কন্টেইনার, ইন দ্যাট কেস P1 V1 ইকুয়াল টু N1 RT হতো। ভাই এখানে এক্সটা কি ছিল? এক্সটা হচ্ছে ভাই মোল ফ্র্যাকশন। আমরা ও আচ্ছা, বলছিলাম হ্যাঁ, যে মনে পড়েছে ভাই, মনে পড়েছে মানে ভাই, এখানে n মানে হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3 n ইকুয়াল টু, তাহলে মনে হয় এর ভ্যালু হচ্ছে সাপোজ 5, N2 হচ্ছে 3 আর N3 হচ্ছে 2। তাহলে এখন যদি তোমাকে জাস্ট এই ইনফরমেশন গুলো বলে দেওয়া, হ্যাঁ, যে প্রথম গ্যাসের মোল সংখ্যা 5, সেকেন্ড গ্যাস 3 আর থার্ড গ্যাস হচ্ছে 2, এখন তোমাকে বললো হচ্ছে তুমি প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার বের করবা। তো প্রথমটার পার্শিয়াল প্রেসার কত হবে? যদি P1 এর ভ্যালু বের করতে যাই 5/10 into 2, সেকেন্ডের পার্শিয়াল প্রেসার হবে 3/10 into 2, আর থার্ডের পার্শিয়াল প্রেসার হবে হচ্ছে 2/10। এবং যখন তুমি P1 P2 P3 যোগ করবা তুমি অবশ্যই ক্যাপিটাল P পাবা। এটাই হচ্ছে ইকুয়েশন। পুরো সিনারিওটা ক্লিয়ার না? ভাই এখানে যে লেখা P ইকুয়ালস টু বিগ বিগ এক্স ইন্টু বিগ পি, এখানে ভাই ক্যাপিটাল এক্স টা হচ্ছে মোল ফ্র্যাকশন, ক্যাপিটাল এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন আর ক্যাপিটাল পি হচ্ছে টোটাল প্রেসার। পুরা ইয়েটার তো মোল ফ্র্যাকশন বের করা যায় নাকি জাস্ট N1 N2 না, পি আলাদা বলতে আলাদা হ্যাঁ করে? যে এটা জাস্ট একটা নরমালাইজড ইকুয়েশন, জেনারেলাইজ লিখছে, মানে পি বলতে তুমি এখানে P1 হইতে পারে, P2 হইতে পারে, P3 হইতে পারে। যদি তুমি P1 বসাও তাহলে এখানে X1 বসবে, P2 বসাইলে X2 বসবে আর P3 বসাইলে X3 বসবে। এটা ও আচ্ছা, বুঝছি ভাই। এই যে দেখো P1 P2 P3 ইন্ডিভিজুয়ালি বের করছে, এই তিনটার জেনারেলাইজড ফর্ম হচ্ছে এখানে লিখছে। জি ভাই, বুঝছি। রাওয়াত, মাহিন, তোমরা কি বুঝছো ভাইয়া? বুঝছো? দেন আমরা হচ্ছে ডালটনের ম্যাথ গুলো করবো। আমি একটা একটা হোয়াইট বোর্ডে লিখতেছি একটা একটা করে। ছিল আমাদের সবগুলো আসলে একই জিনিসই কিন্তু ফরম্যাটে লেখা। প্রথম ছিল ক্যাপিটাল পি ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। আচ্ছা, কোনটা কি জিনিস তোমরা অলরেডি জানো। এরপরে ছিল যদি আলাদা আলাদা কন্টেইনার হয়, টোটাল প্রেসারটাই, যেটাকে আমি এই যে P1 P2 P3 লিখতেছিলাম, P1 প্লাস P2 প্লাস P3 লিখতেছিলাম, সেটাই কত হয়ে যায়। ধরো তিনটা কন্টেইনার, সো P1 P1 প্লাস P2 P2 প্লাস P3 P3 ডিভাইডেড বাই P। এটা কোন কেসটা? এটা কেসটা হচ্ছে এরকম, এটা একটা কন্টেইনার ছিল, এটা একটা কন্টেইনার ছিল, এটা একটা কন্টেইনার, তাদেরকে মিক্স করা হলো এখানে। এই গেল একটা ফর্মুলা। আচ্ছা, আর যদি এমন কেস থাকে যে কন্টেইনার হচ্ছে তিনটা, তাদেরকে কোনো আলাদা পাত্রে যোগ করা হইলো না, ইন দ্যাট কেস এখানেও মোটামুটি সেম কথাই, P ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, এখানেও P1 P1 প্লাস P2 P2 প্লাস P3 P3 থাকবে। এখানেও অ্যাকচুয়ালি এই ক্যাপিটাল পিটার জায়গায় ক্যাপিটাল ভি হবে আসলে, কিন্তু ক্যাপিটাল ভি ইকুয়াল টু এখন হোয়াট? ক্যাপিটাল ভি ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3। এটা কেন হইলো? কজ এখন তো আর তাদেরকে আলাদা কোনো কন্টেইনারে নেওয়া হচ্ছে না, এখন জাস্ট তাদেরকে একটা নেগলিজিবল ভলিউমের টিউব দ্বারা কানেক্ট করা হচ্ছে। একটু আমরা গতকালকেই শিখছিলাম।
দেন আজকে হচ্ছে আর একটা ডেরিভেশন দেখলাম যে ক্যাপিটাল P ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, আর যেটা ফার্স্টে দেখলাম। এন্ড আরেকটা দেখলাম হচ্ছে যে স্মল p ক্যাপিটাল X ইনটু ক্যাপিটাল P, যেখানে x টা হচ্ছে মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এখন আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো এই রিলেটেড আরেকটা ম্যাথ, এটা ট্রাই করে দেখো। এটাই বেস্ট অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ মাথায় আসতে পারে, যেটা কাইন্ড অফ এরকম, আমি ফার্স্টে n1 এর ভ্যালু যেটা বের করে নিল, সো 0.36 n of n2 হচ্ছে কত, 0.36, আর n of ag হচ্ছে 5। তার মানে ক্যাপিটাল আমি যদি টোটাল মোল নাম্বার হিসাব করতে যাই 5.36। সো আমি যেটা বলতে পারি যে p আমি বের করতে চাই, সো p into 10 equal to 5.36 into 0.0821, টেম্পারেচার কত জানি পাই, না কেন সো এটা দিয়ে, এই লাইনটা দিয়ে কিন্তু তুমি p এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। হোপফুলি সেম আনসারই আসবে, একটু চেক করে দেখো এই ইকুয়েশনটা থেকে p এর মান কত আসে। এন্ড দেন এই প্রেসারটা বের করার পর তুমি যদি pn2 বের করতে চাও, pn2 এর ভ্যালু এরকম বের করতে পারো যে 0.36 into divided by 5.36 into যত আসছিল আর কি আনসার কত জানি 13.11। সো এটা তো আশা করা যায় সেম আনসারই আসবে। তারপর সিমিলারলি pH, সো এটা ভাবেও করতে পারো, আবার এইভাবে করতে পারো। দুইটা প্রসেস সবার কাছে ক্লিয়ার তো না? তো এইখানে সিস্টেমটা কিরকম, দুইটা আলাদা আলাদা কন্টেইনার ছিল। প্রথমে এটা একটা কন্টেইনার ছিল, এনি গ্যাসকে চাপে রাখা হয়েছে, এটা আরেকটা কন্টেইনার ছিল, এটা আরেকটা কন্টেইনার ছিল, এবং কন্টেইনার গুলাতে একটা স্পেসিফিক ভলিউম দিয়ে দেওয়া 25 মিলিলিটার, আর একটা হবে না, এখানে ভলিউম দিয়ে দেওয়া এন্ড প্রেসার দিয়ে দেওয়া, এখানেও ভলিউম দিয়ে দেওয়া প্রেসার দিয়ে দেওয়া, এখানেও ভলিউম দিয়ে দেওয়া প্রেসার দিয়ে দেওয়া। এখান থেকে আমি প্রত্যেকের মোল নাম্বার বের করতে পারি না? প্রত্যেককে মোল নাম্বার মিক্স করার পর এরপর আমি করলাম কি, নতুন একটা কন্টেইনারে, আমি কিন্তু আসলে আনসার বলতেছি না, আমি জাস্ট কোশ্চেনটা ব্যাখ্যা করতেছি। একটা নতুন কন্টেইনারে আমি তো সবগুলোকে ঢাললাম, এই সবগুলো মোল নাম্বারকে একত্রিত করলাম। তার মানে কি, টোটাল কন্টেইনারের মোল নাম্বার এখন আমি জানি, তাই না? n1 প্লাস n2 প্লাস n3, এটা তো আমি জানি, এবং কন্টেইনারটার প্রেসার জানি, এবং কন্টেইনারটার ভলিউম জানি। আচ্ছা, এখন এই যে এর যে পার্শিয়াল প্রেসার, এই কন্টেইনারের প্রেসারটা এখন আমি এখান থেকে কি বের করব? আমি যখন এদেরকে একটা ফিক্স ভলিউমে রাখলাম, প্রেসারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। তো এখনকার নতুন প্রেসারটা কত, এটা আমি ইজিলি বের করে ফেলতে পারবো না, যেহেতু আমি ভলিউম জানি, আমি মোল নাম্বার জানি। এখন তাহলে ট্রাই করে দেখ। এন্ড যখন আমি টোটাল প্রেসার পেয়ে গেলাম,
তখন কিন্তু আমার জন্য আংশিক প্রেসার বেরগুলা বের করা কোনো ব্যাপার না, বিকজ আমি তো পার্শিয়াল প্রেসার বের করার জন্য আমি মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করলেই হয়ে যায় টোটাল প্রেসারের সাথে, তাই না? So, এখন করে দেখো, এখন ট্রাই করে দেখো, ইজি একটা কাজ করা যেতে পারে। সে আরেকটা ইজি কাজ কি, আমরা একটু হোয়াইট বোর্ডের থেকে তো এই ফর্মুলা এখন নাই। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে একটা ফর্মুলা লিখছিলাম। আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে আবার যাই। যে P equal to P1 plus P2 plus P3 এরকম একটা ফর্মুলা লিখছিলাম, এন্ড সেখান থেকে আমি P1 এর ভ্যালু কত বসাইছিলাম সেখানে P1 V1 আর F1 এর পার্থক্যটা কি আসলে? এই P1 টা ছিল তাকে আগে যত প্রেসারে রাখা হয়েছিল, V1 টা হচ্ছে তাকে আগে যে ভলিউমে রাখা হয়েছিল, আর F1 টা হচ্ছে তার বর্তমান পার্শিয়াল প্রেসার। এটা সর্ট অফ P1 V1 ইকুয়াল টু P2 V2 থেকে আসছে। P1 হচ্ছে তার ইনিশিয়াল প্রেসার, V1 হচ্ছে তার ইনিশিয়াল ভলিউম, P2 হচ্ছে তার প্রেজেন্ট পার্শিয়াল প্রেসার, আর V2 হচ্ছে তার প্রেজেন্ট ভলিউম। প্রেজেন্ট ভলিউমটা কি? টোটাল কন্টেইনারের ভলিউমটা। তো সেখান থেকেই আমি এভাবে আমরা লিখতে পারছিলাম, গত ক্লাসে দেখছিলাম যে P1 V1 ইকুয়াল টু F1 ইনটু P। এটা কি লাস্ট ক্লাসে দেখছিলাম না? এটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু আরো ইজিলি করে ফেলা পসিবল। সেটা কি রকম? এটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে এখানে P1 এর ভ্যালু কত? 76। সো লিখলা যে 76। F1 এর ভ্যালু কত? সরি, V1 এর ভ্যালু কত? 25 ইকুয়াল টু কত হবে? তার বর্তমান পার্শিয়াল প্রেসার যেটা, সো এটা কার নিয়ন গ্যাস, সো P অফ Ni ইনটু টোটাল ভলিউম কত এখন? 1 লিটার। সো 1 লিটার মানে 1000 মিলিলিটার। সো এখানে তুমি Pn এর যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে সেন্টিমিটার এইচজিতে একটা ভ্যালু পেয়ে যাবা। তো Pn এর ভ্যালু পেয়ে যাবা, সিমিলারলি আর্গোনারটার পাবা, সিমিলারলি হিলিয়ামেরটা পাবা, তারপর তিনটা যোগ করে দিবা। এটা আর ইজি অ্যাপ্রোচ, জাস্ট এই 6 লাইনেই ম্যাথ হয়ে যাবে। ভাই কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা ওই ফার্স্ট এর পার্ট বাদে আর মাঝখানে কি আর কোথাও বাদ আছে? কিছু মনে হয় থাকতে পারে, চেক করে করে যেতে হবে আর কি। আসলে এখানে আংশিক লিখছে, আমরা যাওয়ার সময় চেক করে করে যাব। মনে হয় আর খুব বেশি একটা কিছু বাদ নাই। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আচ্ছা এই জিনিসগুলা নাই। আচ্ছা এসিড বৃষ্টির কারণে শোনা। আচ্ছা হ্যাঁ, বজ্রপাতের সময় এই যে কিছু রিয়াকশন আগে মুখস্থ করা লাগতো। বজ্রপাতের সময় কি রিয়াকশন হয়, নাইট্রোজেন কিভাবে প্রডিউস হয়, বা নাইট্রোজেন ফিক্সেশন, ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশন আর কি বলে আর্টিফিশিয়াল নাইট্রোজেন ফিক্সেশন, এগুলো এখন নাই। প্লাস আরো কিছু মুখস্থের পার্ট ছিল যে শিল্প কারখানায় কিভাবে দূষণ হয়, অনেকগুলো মুখস্থ পার্ট ছিল। বায়ু দূষক এগুলা নাই। বায়ু দূষণের কারণে এয়ার পলিউশন, এগুলো সোশ্যাল সায়েন্স থেকে পড়াশোনা ছিল, ওগুলো এখন সিলেবাসে নাই। গ্রিন হাউস ইফেক্ট নাই, সিএফসি ইউজ এগুলোও নাই। দেন আবার এসিড বৃষ্টি থেকে শুরু, মাঝখানে কিছু বাদ আছে। যেগুলো বাদ দিছে ওগুলো আসলে বুঝাবুঝির কিছু না, ওগুলো হচ্ছে মুখস্থ টাইপ পড়া আর কি। ওগুলো এমনিও হয়তো জাস্ট একবার রিডিং করে যাইতাম বা তোমাদের বলতাম এরকম থেকে। আচ্ছা, আমরা ছিলাম গ্রাহামের ডিফিউশন লতে। বলা হয় গ্রাহামের ডিফিউশন ল। এটা হচ্ছে স্থির উষ্ণতা, তার মানে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট এন্ড প্রেসার কনস্ট্যান্ট, তখন ব্যাপনের হার, রেট অফ ডিফিউশন, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে প্রপোর্শনাল টু 1/√t। আর প্রপোর্শনাল টু 1/√t, এটাই হচ্ছে রেট অফ ডিফিউশন। আর কে এভাবে নরমালি এখানে হয়তো লিখে নাই, আর ইকুয়াল টু লেখা হয় V/T। ভি মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট সময় বা ইউনিট টাইমে কতটুকু ভলিউম অকুপাই করতে পারলো। ডিফিউশন বলতে আমরা কি বুঝি? ওই যে কোনো একটা গন্ধ যখন অনেক ছড়ায় যায়, স্প্রেড করে, যেমন রান্নাঘরের চুলায় কোনো কিছু পুড়ে গেলে গন্ধ স্প্রেড করে, বডি স্প্রের গন্ধ। তো কে কত বেশি স্প্রেড করতে পারে
যে যত বেশি স্প্রেড করতে পারে, তার মানে যে যত বেশি ভলিউম অকুপাই করতে পারে, তার রেট অফ ডিফিউশন তত বেশি থাকে। সো সেটার ভ্যালু হচ্ছে 1/50। ডেনসিটি যত বেশি তত কম পরিমাণ সে ডিফিউজড হবে। এই যে আর ইকুয়াল টু গ্যাসের পরিমাণটাকে নরমালি গ্রামে এক্সপ্রেস করি আমরা, বাট এইখানে পরিমাণটাকে নরমালি ভলিউমে এক্সপ্রেস করা হয়। হতে পারে লিটার, হতে পারে মিলিলিটার, কিউবিক সেন্টিমিটার, মিটার কিউব, এরকম টাইপ কিছু, আর টাইম টু সেকেন্ড। তো সেখান থেকে আমরা বলতে পারি যে RA বাই RB ইকুয়াল টু √dV বাই √dA। এটা ক্লিয়ার না ভাই? D মানে ডেনসিটি, P হচ্ছে ভলিউম আর T হচ্ছে টাইম। এটার আর একটু এক্সটেন্ডেড একটা ভার্সন আমরা শিখবো। এখানে অনেক কিছু একসাথে দেখাবো, আমি একসাথে 4টা জিনিস লিখে দিই, এটা মনে রাখলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। সো R1 বাই R2, T2 বাই T1, এখানে সময় বোঝাচ্ছি, রুট M2 বাই M1, M দিয়ে বোঝানো হচ্ছে তার মলিকুলার মাস, T2 বাই T1। এই ফর্মুলাটা খালি মনে রাখবো, এটা দিয়ে বাকি সব কিছু হয়ে যাবে, কারণ আমার ডিফিউশন ল এটাই মনে রাখবো। হ্যাঁ, খুব সিম্পল একটা ম্যাথ। সো এখানে কি কি দিয়ে দাও এটা আমি লিখি। টেম্পারেচারটা ফিক্সড, এই ভ্যালুর আসলে দরকার নাই কোনো, ফিক্সড ভ্যালু। এটাও ফিক্সড, একই পরিমাণ গ্যাস, তার মানে এটারও খুব একটা দরকার নাই। এটা হচ্ছে 15 সেকেন্ড লাগে, তার মানে T1 এর ভ্যালু হচ্ছে 15, আর একটা গ্যাসের জন্য 19 সেকেন্ড লাগে, তার মানে T2 এর ভ্যালু হচ্ছে 19। প্রথম গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তার মানে M1 হচ্ছে 44, তোমাকে M2 এর ভ্যালু বের করতে হবে। কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে কিনা দেখো। স্বাভাবিক ভর বের করতে বললো না, বলবো যে গ্যাসটার নাম কি, সেই কেসে বলে দিবা এটা তো ক্লোজ টু 71 অফ ক্লোরিন, এরকম আর কি। বদরুল, তাহমিদ, নাফিস তোমাদের কি আসছে ভাই? জি ভাইয়া। করছিল একটু। জি ভাইয়া আসছে। আচ্ছা, তাহমিদ আসলে বললো। জি ভাই আচ্ছা। আচ্ছা, এটা আসলে আগের মতোই একটা ফর্মুলা। আমরা জানতাম যে P1 V1 ইকুয়াল টু P2 V2, এবং আমরা তো এটা মনে হয় জানি যে ভলিউম আর ডেনসিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যেহেতু D ইকুয়াল টু M বাই V। তার মানে আমি কি এটা বলতে পারি না যে V1 বাই V2 ইকুয়াল টু D2 বাই D1? এটা বলা যায় না? সো এখান থেকে আমি যদি লিখি P1 বাই P2 ইকুয়াল টু V2 বাই V1, বলতে পারি V2 বাই V1 কে D1 বাই D2, অথবা এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2। সো সেই ফর্মুলাটা এখানে লিখলো আর কি, এটা আলাদা কোনো ফর্মুলা না, কমন সেন্স খাটে এটা বের করা যায়। সো এটা কিভাবে আসলো, এটা কি সবাই ক্লিয়ার? জি ভাই। এই ফর্মুলা ইউজ করে আমরা খুব সিম্পল একটা ম্যাথ করবো, এটাগুলো আসলে এমসিকিউ তেই আসবে, একটু ট্রাই করে দেখা পারা যায় কিনা। পরে এটা আসলে সেম ব্যাপার, আমরা একটা ইকুয়েশন দেখছিলাম যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটাকে আমি রূপে সাজায় বলতে পারি P1 T1 P2 T2 ইকুয়াল টু ছিল V2 বাই V1,
সো এই V2 বাই V1 কে আমি রিপ্লেস করতে পারি D1 বাই D2 দিয়ে। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে পেয়ে যাব হচ্ছে D1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2 D2। সেখান থেকে এই ইকুয়েশনটা আসছে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? দেখো তো এখান থেকে কিভাবে এটা আসলো। বুঝিনি ভাইয়া। ক্যালকুলেটর রাখলেই হবে, ক্যালকুলেটর রাখলেই হবে, কোনো প্রবলেম নাই। আসলে আমরা দেখি কি কি দেখলাম। আমরা আসলে জাস্ট 1 নাম্বারটা কমপ্লিট করলাম, বাকিগুলো বেশ ছোট ছোট। এই 1 নাম্বারটাই সবচেয়ে বড় পয়েন্ট ছিল এই বাকিগুলোর মধ্যে। ঠিক আছে, আমরা এখন 2 নাম্বার পয়েন্টে আসতেছি, গতি তত্ত্বের স্বীকার্যের ভিত্তিতে গতিশক্তি ব্যাখ্যা করতে পারবে, যাকে বলা হয় পস্টুলেট অফ কাইনেটিক এনার্জি। স্বীকার্য মানে পস্টুলেট, গতি তত্ত্ব পস্টুলেট অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক থিওরি। এখানে কিছু আমরা অ্যাজাম্পশন মেক করা হয় যখন আমরা এই গ্যাসের কাইনেটিক এনার্জি বা গ্যাস কিভাবে মুভ করে এটা নিয়ে কথা বলি, তখন আমরা কিছু অ্যাজিউম করে নিই। সেই অ্যাজাম্পশন গুলা কি কি সেটা আমরা এখন ব্যাখ্যা করতেছি। এই অ্যাজাম্পশন গুলা করে নেওয়ার কারণেই আসলে আমরা দেখবো যে বয়েলের ল, চার্লসের ল বা আমাদের যে আইডিয়াল গ্যাসের যে ল PV ইকুয়াল টু এনআরটি, এটা আসলে কারেক্ট না। রিয়েল লাইফে এগুলো আমরা কখনোই দেখি না। কখনো না দেখার অন্যতম একটা কারণ হচ্ছে এই ল গুলা ফরমেশন হয়েছিল এই অ্যাজাম্পশন গুলার উপর বেস করে, যে অ্যাজাম্পশন গুলা 100% কারেক্ট না, মানে কিছুটা কারেক্ট আর কি, 90% বা ওরকম তার কোনো ভ্যালু বলা যায় না, মোস্টলি কারেক্ট বা 100% না। দ্যাটস ওয়াই এই ভ্যালুটা, এই ইকুয়েশনটা রিয়েল লাইফে তোমাকে কখনোই অ্যাকচুয়াল ভ্যালু দিবে না। আচ্ছা, তো আমরা ইয়াগুলো একটু দেখে নেই কি কি স্বীকার্য, আমরা কি কি অ্যাজাম্পশন করে নেই। প্রথমটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস পার্টিকেল নিউমারাস গোলাকার স্থিতিস্থাপক একই রকম কণার সমন্বয়ে গঠিত। তার মানে কি, তার শেপটা হচ্ছে সার্কুলার, স্থিতিস্থাপক, যেটা আমরা চ্যাপ্টার 7 এ দেখে আসছি ফিজিক্স পেপারে। সে কমপ্লিটলি ইলাস্টিক, একই রকম পার্টিকেল, তার মানে তাদের শেপ, তাদের সাইজ সবকিছু একই রকম। এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। আচ্ছা, সেকেন্ডটা, তাদের যে এগুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, এগুলা এই পর্যন্ত সিডিতে কখনো আসে নাই, তো খুব প্রেশার নেওয়ার দরকার নাই, এত কিছু কেমনে মনে রাখবো, এগুলো মনে রাখতে হবে না, কখনো এগুলো আসে না, আসলে এমসিকিউতে আসে আর কি। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে গ্যাসের মলিকিউল গুলো অলওয়েজ একটা সিমিলার ভেলোসিটিতে সরল রৈখিক ভাবে চলাচল করে, হুইচ ইজ নট ট্রু, টোটালি ট্রু না এটা। বেগটা আসলে কখনোই নির্দিষ্ট থাকে না। ধরো তুমি একটা অনেকগুলা গোলাকার পার্টিকেল, ধরো একসাথে অনেকে মুভ করতেছে, অনেক মানুষ একসাথে দৌড়াচ্ছে, তো যখন কেউ ধাক্কা খায় কেউ কারোর সাথে, স্বাভাবিকভাবে তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়,
আগের চেয়ে কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায়, তো এই চেঞ্জটাকে আসলে ক্যালকুলেট করা হয় না বা ধরা হয় না। যাই হোক, অলদো আমরা অ্যাজিউম করে নেই সে একটা নির্দিষ্ট বেগেই চলতে থাকে। আচ্ছা, কলিশনের কাহিনীটা হচ্ছে, কলিশনের সময় প্রত্যেকের উপর সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে, যেটা হচ্ছে নিউটনের থার্ড লটা, F1 = -F2। তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে প্রত্যেকটা মলিকিউলই দুইজনের উপর ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করে। আচ্ছা, ফোর্থ পয়েন্ট, কাইনেটিক এনার্জি। তার যে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা ধরে নেওয়া হয়। তার মানে টেম্পারেচারকে যদি তুমি ডাবল করো, তার কাইনেটিক এনার্জিও ডাবল হয়ে যাবে। দেন হচ্ছে প্রেসার। প্রেসার হচ্ছে যে প্রতি ইউনিট এরিয়াতে অণুগুলা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করে সেটাই চাপের সৃষ্টি হয়। এটা তো আমরা আগে থেকেই জানি যে প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। দেন হচ্ছে তার ভলিউমের অ্যাজাম্পশন হচ্ছে গ্যাসের অণুসমূহ কর্তৃক দখলকৃত মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ধরেই আমরা ম্যাথে কাজে লাগাবো এই পয়েন্টটাকে। এই পয়েন্টটা একটু এক্সপ্লেন করি। এখানে একটা খালি একটা কন্টেইনার মনে করো, এখানে মনে করো কিছু গ্যাস মলিকিউল আছে। এই কন্টেইনারটার ফাঁকা জায়গার তুলনায় গ্যাসের মলিকিউল গুলোর ভলিউম অনেক কম না? সাপোজ ফাঁকা জায়গার ভলিউম যদি হয় 10 লিটার, গ্যাস মলিকিউল গুলোর ভলিউম হবে হয়তো সাপোজ 0.5 লিটার বা আরো কম হবে। এটা তো বলা যায়, তাই না? ওখানে অ্যাজাম্পশন করে নেওয়া হয় কি এই পুরা ফাঁকা জায়গাটাই হচ্ছে, এখানে 10 লিটার কন্টেইনারে 0.25 লিটার গ্যাস হওয়ার মানে কি, এখানে ফাঁকা জায়গার পরিমাণ হচ্ছে 9.75 লিটার, তাই তো? কিন্তু এই পস্টুলেটটাতে অ্যাজাম্পশন করে নেওয়া হয় যে 10 লিটারের পুরা 10 লিটারই হচ্ছে ফাঁকা জায়গা। তার মানে এই যে গ্যাস মলিকিউল গুলা, তার যে ভলিউম 0.25 লিটার, এটা খুবই নেগলিজিবল, এত কম যেটাকে আমি অলমোস্ট ইকুয়াল টু 0 ধরে নিতে পারি, এবং এটা ইকুয়াল টু 0 ধরেই আমাদের সব ইকুয়েশন গুলো আসে। এই জন্য লিখলো গ্যাসের অণুসমূহ কর্তৃক দখলকৃত মোট আয়তন which is 0.25 পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। নগণ্য কার তুলনায়? এই 10 লিটারের তুলনায়। নগণ্য ঠিক আছে, বাট জিরো তো না। কিন্তু আমাদের ইকুয়েশনে আমরা যেগুলো দেখছি আগে, সেগুলো ফর্ম করা হয়েছে আসলে এই ভ্যালুটা ইকুয়াল টু 0 ধরে, যেটা ট্রু না। এই জন্য আমাদের কিছু কারেকশন আসবে সামনে। এই পয়েন্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া। বাকিগুলো ক্লিয়ার না হলেও প্রবলেম নেই, বাট এটা কিন্তু ক্লিয়ার হওয়ারই লাগবে, বিকজ এটা দিয়ে আমাদের ম্যাথমেটিক্স ম্যাথ আসবে সামনে। আচ্ছা, দেন মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ, এটার মানে হচ্ছে প্রতিটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব গড় মান। তার মানে এখানে একটা মলিকিউল, এখানে একটা মলিকিউল, সে এখানে একটা ধাক্কা খাইলো, আরেকটা ধাক্কা খাওয়ার পর আরেকটা ধাক্কা খাওয়ার মাঝে তার ডিস্টেন্স ছিল মনে করো 5 মিটার। এই যে দুইটা ধাক্কা খাওয়ার মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকে বলা হয় ফ্রি পাথ। এবং ধরো সে এরকম একটা ধাক্কা খেলে 5 মিটার পরে, এরপর একটা ধাক্কা খেলে 4 মিটার পরে, এরকম আরেকটা ধাক্কা খেলে 3 মিটার পরে, তাহলে অ্যাভারেজ কত দাঁড়াইলো? 5 + 4 + 3/3 which is 4। তার মানে এই কেসে তার মিন ফ্রি পাথ হবে 4 মিটার। গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ টার্মটা কি ক্লিয়ার? আচ্ছা, এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাব। বললো যে গ্যাসের গতির উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই, which is not true। কিছু প্রভাব আছে, এজন্যই কিন্তু বায়ুমণ্ডলটা পৃথিবী ধরে রাখতে পারে। পৃথিবী কিন্তু তার গ্র্যাভিটির জন্যই বায়ুমণ্ডলকে পৃথিবীর সাথে ধরে রাখতে পারে। যদি পৃথিবীর গ্র্যাভিটি না থাকতো, বায়ুমণ্ডল কিন্তু উপরে চলে যাইতো, আমরা আর কি অক্সিজেন পাইতাম না, যেটার ইফেক্টটা খুব কম গ্যাসের উপর, মানে সলিড বা লিকুইডের তুলনায় ইফেক্টটা খুব কম। বাট অভিকর্ষ বল অবশ্যই কাজ করে, বাট আমরা অ্যাজিউম করে নেই যে অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমরা গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলো দেখলাম। এখন গ্যাসের এই স্বীকার্যগুলোর উপর বেস করে, এগুলা অ্যাজিউম করে ইকুয়েশন যেটা আসছে, কিভাবে আসছে এটা আমাদের দেখার অবশ্যই প্রয়োজন নাই। আমরা যে ইকুয়েশনটা মনে রাখবো,
গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ, এবং এটাই কিন্তু গ্যাসের গতিতত্ত্বের মেইন সমীকরণ। যদি কখনো 1 নম্বরে অর এমসিকিউতে আসে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ লিখো, রাইট দ্য ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটাই হবে আমাদের ইকুয়েশন। PV ইকুয়াল টু 1/3 mc²। আচ্ছা, P কি জিনিস তোমরা জানো, প্রেসার। V কি জিনিস, ভলিউম, তাও জানো। C হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেটা আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 10-এ দেখছিলাম যে C ইকুয়াল টু √3RT/m। চ্যাপ্টার 10-এ দেখছিলাম না এটা নাকি? এটাই হচ্ছে সেই C। আচ্ছা, স্মল m দিয়ে কি বোঝানো হচ্ছে? mass of one molecule, one mole না কিন্তু one molecule। আর ক্যাপিটাল N দিয়ে কি বোঝানো হচ্ছে? নাম্বার অফ মলিকিউল। তার মানে তোমরা কি এটা বুঝতে পারতেছো, এই যে mn দিয়ে আসলে টোটাল ম্যাস বোঝানো হচ্ছে? বিকজ এটা ম্যাস অফ ওয়ান মলিকিউল আর টোটাল মলিকিউল দুইটা মাল্টিপ্লাই করলে কি আমি টোটাল ম্যাসই তো পাবো নাকি? ওই জায়গায় টোটাল কতটুকু ম্যাস প্রেজেন্ট, আর সেটাকে আমরা PV ইকুয়াল টু চাইলে ব্যাপারটা এইভাবে এক্সপ্লেন করা যায় W ইনটু c², কিন্তু আমরা নরমালি W দিয়ে লিখি না, আমরা নরমালি লিখি হচ্ছে mn দিয়ে। আর C তো হচ্ছে, C নাম শুনেই বোঝা যায় রুট মিন স্কয়ার, সো স্কয়ার দেন মিন। আচ্ছা, আজেন্টা শেষ।